আসসালামু আলাইকুম। আজ 24 জুলাই 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। পলক হাসলেন, কাঁদলেন এবং দোয়া চাইলেন। কারণ ছাড়া আন্দোলন করলে চাকরিচ্যুত হবেন সরকারি কর্মকর্তারা। ভারতের আপত্তির পরও অনড় চীন। এবার বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের এক মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বুধবার সকালে আদালতে হাজির করা হয়। কারাগার থেকে সকাল ৮টার দিকে তাকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে আনা হয় এবং রাখা হয় আদালতের হাজতখানায়। এই মামলায় বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল, তবে তা দাখিল হয়নি। শুনানি শেষে পলককে আবার হাজতখানায় নেওয়া হয়। বেলা 12:30টার দিকে কারাগারে ফিরিয়ে নিতে তাকে হাজতখানা থেকে বের করে আনে পুলিশ। তখন তার দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল, মাথায় ছিল পুলিশের হেলমেট আর শরীরে বুলেট প্রুফ জ্যাকেট। প্রিজন ভ্যানে তোলার আগে পলকের আশেপাশে চলে আসেন কিছু সাধারণ মানুষ। পরে জানা যায় তারা পলকের নিজ এলাকার নাটোরের বাসিন্দা। তাদের দেখে পলক হালকা হেসে বলেন, আমার জন্য দোয়া করবেন। এ সময় একজন বলেন, কোনো টেনশন কইরেন না ভাই। এই কথার পর পলকের চোখ ছলছল করে ওঠে, এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি। তখন আশপাশের কেউ কেউ বলছিলেন, পলক ভাই কাইন্দেন না। পরে পুলিশ তাকে প্রিজন ভ্যানে তুলে নেয়। সেখানে তার হাতের হ্যান্ডস্কার্ফ ও মাথার হেলমেট খুলে ফেলা হয়। কিছু সময় পরে প্রিজন ভ্যানের ফোকর দিয়ে আবারও পলক সাধারণ মানুষের দিকে তাকিয়ে বলেন, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। পরে একটি পুলিশ কর্মকর্তা হাজির হন এবং আনুষ্ঠানিকতা শেষে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। পলক ভ্যানে বসে থাকেন নিঃশব্দে, চোখে ছিল হতাশার ছায়া। ছাত্র জনতার গণ আন্দোলনের জোয়ারে গত বছরের 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এরপর 15 আগস্ট গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুর্নীতিসহ নানা অভিযোগে তিনি এখন দুর্নীতির মামলার আসামি হিসেবে বিচারাধীন। গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়টি বিভাগীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। এতে বলা হয়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদেশে অবস্থানরত গভর্নরের দৃষ্টিগোচর হলে তিনি তাতে অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর আগে 21 জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়, যেখানে কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারিত ড্রেস কোডের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের অফিসে ফরমাল পোশাক পরিধান করতে হবে। ওই আদেশে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয় শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না ও অন্যান্য পেশাদার ও শালীন পোশাক। স্পষ্টভাবে উল্লেখ করা হয়, শর্ট স্লিভ ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিধান করা যাবে না। পুরুষদের ক্ষেত্রে নির্দেশনা ছিল ফরমাল শার্ট, প্যান্ট ও জুতা পরে অফিসে আসতে হবে। ওই আদেশে জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট নিষিদ্ধ করা হয়। ওই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকির জন্য প্রতিটি বিভাগে একজন করে কর্মকর্তা মনোনীত করতে হবে। পাশাপাশি কেউ এই নির্দেশনায় ব্যত্যয় ঘটিয়ে অনুপযুক্ত পোশাকে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার নির্দেশনাও দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার বেলা 1:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। ওই পোস্টে তিনি লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। উল্লেখ্য, 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীককে করার সিদ্ধান্ত হয়েছিল। বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন,
তিনি বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন বড় পদে থেকে। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন। সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক। খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচার কার্য সম্পূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। যদি কেউ আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত করা। বুধবার রাতে রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেছেন বলে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন অধ্যাদেশে সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে বলা হয়েছে, আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা এর বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন বা ছুটি বা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে নিজ কর্মে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে এটা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ। এসব কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ, বাধ্যতামূলক অবসর প্রদান এবং চাকুরি থেকে বরখাস্ত এসব শাস্তি দেওয়া যাবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর অভিযোগ গঠন করে 7 কর্মদিবসের মধ্যে অভিযুক্তকে নোটিশ দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে ইচ্ছুক কিনা নোটিশে তাও জানতে চাওয়া হবে। অধ্যাদেশে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি নোটিশের জবাব দিলে অথবা জবাব না দিলেও নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি 3 দিনের মধ্যে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটির সদস্যদের অভিযুক্ত ব্যক্তির থেকে কর্মে জ্যেষ্ঠ হতে হবে এবং অভিযুক্ত ব্যক্তি নারী হলে তদন্ত কমিটিতে আবশ্যিকভাবে একজন নারী সদস্যকে রাখতে হবে। তদন্তের আদেশ পাওয়ার পরবর্তী 14 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। যুক্তিসঙ্গত কারণে এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারলে সর্বোচ্চ একবারের জন্য 7 কার্যদিবস সময় বাড়ানো যাবে। উল্লেখ করে এতে বলা হয়, তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে নতুন তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে তা তাদের অদক্ষতা হিসেবে বিবেচনা করা হবে। এটি সরকারি কর্মচারী বাতায়ন ও ডোসিয়ারে লিপিবদ্ধ করে সংরক্ষিত করা হবে। এছাড়া চাকুরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। দণ্ডের বিষয়ে অবহিত করে অভিযুক্তকে তদন্ত প্রতিবেদনের কপি দেওয়া হবে। দণ্ড আরোপের 30 কার্যদিবসের মধ্যে অভিযুক্ত আপিল করতে পারবেন। আপিল কর্তৃপক্ষ চাইলে দণ্ড বহাল বা বাতিল করতে পারবেন। তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এমন ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপের আদেশ পাওয়ার 30 কার্যদিবসের মধ্যে আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। দক্ষিণ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণকে চীনের পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেইজিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ভারতের উদ্বেগের প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, এই প্রকল্প নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না। গত সপ্তাহেই চীন দক্ষিণ পশ্চিম তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। এই নদী ভারত অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং পরে তা বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়। গুয়ো বলেন, প্রকল্পটি নির্মাণ শেষ হলে পুরো নদীপথে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, চীন নদীর নিম্ন
প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে পানি সংক্রান্ত তথ্য বিনিময় ও বন্যা মোকাবেলার বিষয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ইতিমধ্যেই তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছি এবং এই নদীপথ ঘিরে সব দেশের মানুষের কল্যাণে যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে। চীনের দাবি, তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সব সময় দায়িত্বশীল আচরণ করে এবং তাদের পানি বিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা, নকশা ও নির্মাণে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে। এই নতুন প্রকল্পটিও চীনের সর্বোচ্চ শিল্পমান মেনে তৈরি করা হচ্ছে। প্রকল্পটিকে ঘিরে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো এড়িয়ে তৈরি করা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন যতটা সম্ভব অক্ষত থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই পানিবিদ্যুৎ প্রকল্প 5টি ক্যাসকেড ও ধাপ বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত হবে এবং এতে চীন প্রায় 1.2 ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করছে। প্রকল্পটি নির্মাণ শেষ হলে বছরে প্রায় 300 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা বিশ্বের বর্তমান বৃহত্তম বাঁধ চীনের 3 গর্জেস ড্যামের 3 গুণ। চীন এই প্রকল্পকে পানি বায়ু লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে। তাদের লক্ষ্য 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা যখন কোনো একটি কাজ করার উদ্যোগ গ্রহণ করি তখন নানা ধরনের সমালোচনা আমাদের ঘিরে ধরে। যখন সফল হই তখন অনেকেই হয়তো প্রশংসা করে। তাহলে কাজ করতে গিয়ে যখন নিন্দকরা আমাদের অপবাদ দেবে, নিন্দা করবে, তখন আমরা কী করব? আমরা অনেক সময় প্রেরণা খুঁজে পাই না, বলি যে কেউ তো আমাকে অনুপ্রেরণা দিচ্ছে না। না, মানুষের অনুপ্রেরণার জন্য আপনি মুখিয়ে থাকবেন না। আপনি অনুপ্রেরণা নেবেন ইতিহাস থেকে। আপনি অনুপ্রেরণা নেবেন ইতিহাসের আইকনিক মহাবীরদের কাছ থেকে। ইতিহাসের বাকবদল যারা করেছেন, যারা ব্যর্থতার পাহাড় ডিঙিয়ে সফল হয়েছেন, তাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা নিন। এজন্য আপনি এই সংক্রান্ত বই বাছাই করে পড়াশোনা করবেন। সেখান থেকে আপনি আলো পাবেন এবং নিজের কাজে এগিয়ে যাবার আরও দুর্দান্ত মানসিকতা নিজের মধ্যে তৈরি হবে। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধে এবার সরব হলেন ব্রিটেনের উভয় কক্ষের এমপি ও লর্ড। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির ধারা বন্ধে পূর্ণ নিষেধাজ্ঞা চান তারা। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসের কাছে একযোগে চিঠি দিয়েছেন 60 এমপি ও লর্ডস। 18 জুলাই এই চিঠি মন্ত্রীদ্বয়ের কাছে পাঠানো হয়েছে বলে গণমাধ্যম মিডল ইস্ট আই খবর প্রকাশ করেছে। ওই চিঠিতে বলা হয়, ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ না করলে ব্রিটিশ সরকার গণহত্যায় সহায়তার দায়ে অভিযুক্ত হতে পারে। সামরিক সরঞ্জাম রপ্তানির লাইসেন্স ব্যবস্থায় স্বচ্ছতা আনার দাবিও জানানো হয়েছে। 2024 সালে ইসরায়েলে ব্রিটিশ অস্ত্র রপ্তানির তথ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এক্সপোর্ট কন্ট্রোল জয়েন্ট ইউনিটের তথ্য মতে সে বছর 141.6 মিলিয়ন পাউন্ড মূল্যের লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর অর্ধেকের বেশি সরাসরি ইসরায়েলে ব্যবহারের উদ্দেশ্যে ইস্যুকৃত বলে মনে করা হয়। চিঠির প্রেরকদের মতে, ইসরায়েল গাজায় যে যুদ্ধ বিমান ব্যবহার করছে তার 15% যন্ত্রাংশ ব্রিটেনের তৈরি। ব্রিটিশ রপ্তানি লাইসেন্স ছাড়া সেগুলো উড়ত না, বোমা ফেলত না। ব্রিটিশ সরকার এর আগেই ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ 27টি দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং গাজায় জরুরি মানবিক সহায়তায় নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানায়। তাই এ বিষয়ে শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ হিসেবে অস্ত্র রপ্তানি বন্ধই এখন একমাত্র উপায় বলে জানানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও সম্প্রতি হুঁশিয়ার করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতিতে না এলে ভবিষ্যতে সব ধরনের নিষেধাজ্ঞার পথ সরকার খোলা রাখছে। ইসরায়েলের প্রতি ব্রিটেনের এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ব্রিটিশ সরকার আইন প্রণেতাদের এই চাপের কী ধরনের প্রতিক্রিয়া জানায়। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।